আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের আদালত সরানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, এজলাস কক্ষে আগুন, স্থগিত বিডিআর বিদ্রোহের বিচার কাজ। ষোলো বছরে বিএনপির ২,২৭৬ নেতাকর্মীকে ক্রস ফায়ার ও ১৫৩ জনকে গুম, ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের, প্রধান আসামি শেখ হাসিনা। ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের পুনঃ তদন্ত শেষ, ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকি সবাই নিয়োগ পাবেন, জানালেন জনপ্রশাসন সচিব। চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চারাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত। এবং সাভারে যাত্রীবাহী দুটি বাসের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু, অন্তত ১৫ জন আহত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত পড়ে যাওয়ায় আজ বসছে না বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ। কে বা কারা রাতে এজলাস কক্ষে অগ্নিসংযোগ করলে সেখানকার সবকিছু পড়ে যায়। এদিকে অস্থায়ী আদালত সরানোর দাবিতে রাতভর আন্দোলনের পর দিনেও সড়ক অবরোধ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বিচারক এজলাস কক্ষ পরিদর্শনের পর পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন জানান, এ মুহূর্তে আদালত পরিচালনার মতো অবস্থা নেই। রিপোর্ট আদ্দিন সজীবের। যেখানে হবার কথা বিডিআর বিদ্রোহ মামলার বিচার, সেখানে আগুনে পুড়ে ছাই সবই। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের এজলাস কক্ষের চিত্র এটি। আসামিদের বসার স্থান, বিচারকের চেয়ার, এসি কিংবা আসবাবপত্র সবই পুড়েছে রাতের আগুনে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৪টায় খবর পেলেও আগুন নেভাতে বেগ পেতে হয়। অস্থায়ী যে আদালতটা, এই আদালতটা এখান থেকে নিয়ে যাক, আমাদের জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দেব। বিডিআর বিদ্রোহের বিচার চাই কিনা? অবশ্যই আমরা এটা বিচার চাই। কেন চাবো না? কারণ আমাদের দেশের চৌকো সেনাবাহিনী যারা ছিলেন, তাদেরকে যে স্বৈরাচার হাসিনা বা এটার সাথে যারা ইনভলভ ছিল, তারা এই যে নেক্কারজনক ঘটনা করেছে ২০০৯ সালে ২৫ এপ্রিল, সেটার বিচার অবশ্যই আমরা কি চাই। কেরানীগঞ্জে নয়, বিডিআর হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে হবে। বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের দেয় এমন তথ্যের পরেই রাতভর আন্দোলন করে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে সেখানে প্রবেশের সবকটি গেট এবং প্রবেশপথে অবরোধ করেন ছাত্ররা। জানান, এই বিচার তারাও চান, কিন্তু মাদ্রাসা প্রাঙ্গণে নয়। পরিস্থিতি বিবেচনায় সকাল থেকেই মাদ্রাসা এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ছিল সেনাবাহিনীর টহলও। কিছুটা বিলম্ব হলেও পরে অস্থায়ী আদালতে আসেন আইনজীবীরাও। বেলা ১২টার দিকে বিচারক এজলাস পরিদর্শন করেন। আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন কিছুক্ষণ। বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজের বিষয়ে পরে কথা বলেন পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। এই মামলার অগ্রগতির দিকে যখন তাকিয়ে দেশ, তখন আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতের এই ঘটনা ভাবাচ্ছে অনেককেই। দেশের ইতিহাসে খুব সম্ভবত এটি প্রথমবার যে বিচার কার্য পরিচালনার আগে রীতিমতো পুড়ে ছাই হয়ে গেছে এজলাস। কে বা কারা করেছে তা নিশ্চয়ই তদন্তের পরেই পরিষ্কার হবে, কিন্তু তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে অনেক। সেই সঙ্গে বছরের পর বছর কেন অস্থায়ীভাবে একটি আদালত মাদ্রাসার এই প্রাঙ্গণে রয়েছে, তা নিয়েও একদিকে যেমন ক্ষোভ রয়েছে, অন্যদিকে তা অপসারণের দাবিও জোরালো হয়েছে ছাত্রদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ২,২৭৬ জন নেতাকর্মীকে ক্রস ফায়ার ও ১৫৩ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন খান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশে তাদের নেতাকর্মীদের বিনা বিচারে হত্যা করা হয়। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ ১৫৩ কর্মীকে গুম করা হয়েছে। গুমের ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। এতেও শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত 245 পৃষ্ঠার অভিযোগ এবং 153 জনকে গুমের ঘটনায় 20 পৃষ্ঠার আলাদা অভিযোগ জমা দেওয়া হয়েছে। ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আর একটা হলো, আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার, তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 153 জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখন পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের বেশিরভাগই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। পুনঃ তদন্ত শেষ হওয়ায় শিগগিরই নতুন গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সচিব আরও জানান, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ মামলা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের রেকর্ড না থাকলে বিসিএসে বাদ পড়া প্রার্থীরা চাকরি পাবেন। সরকারি চাকরিজীবীরা চলতি অর্থ বছর থেকে মহার্ঘ ভাতা পাবেন, তবে কত শতাংশ পাবেন তা এখনো নির্ধারণ হয়নি। 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নরমাল, তাদের পক্ষেও জারি হবে। দাম কমাতে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় তুরস্ক। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, তাদের হাতে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই চালের দাম কমে যাবে। দাম কমাতে চালের উপর প্রায় 60% শুল্ক কমানো হয়েছে বলেও জানান তিনি। আসছে রমজানে পণ্যের পর্যাপ্ত মজুদ ও দাম সহনীয় রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান শেখ বশিরউদ্দিন। টার্কি এবং বাংলাদেশের যৌথ, যদি আপনারা জনসংখ্যা দেখেন, প্রায় 25 থেকে 27 কোটির মতো। সো এই জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেডটা আমরা মনে করি না যথেষ্ট। এই ট্রেডটাকে আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেই সম্ভাবনাগুলো অর্জন করার জন্যই খাতগুলোকে চিহ্নিত করেছি প্রাথমিক পর্যায়ে, এবং এই খাতগুলোকে বাস্তবায়নের জন্য আমরা এটা জয়েন্ট ইকোনমিক কমিশনে নিয়ে আমাদের ফাংশনাল স্ট্র্যাটেজিগুলো তৈরি করব। বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। ঢাকা সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী ডক্টর ওমর বোলাত এই তথ্য জানান। রাজধানীতে বাংলাদেশ তুরস্কের ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে তিনি আরও জানান, জ্বালানি, তথ্য প্রযুক্তি, মেরিটাইম, প্রকৌশল, জাহাজ, কৃষি খাতে সম্প্রসারণে সহযোগিতা নিতে পারে বাংলাদেশ। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এগিয়ে নিতে দেশটির দক্ষতাকে কাজে লাগাতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তুরস্ককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন, তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা এমনিতেই নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। ব্যবসায়ীরা জানান, এনার্জি রেগুলেটরি কমিশন সরকারের প্রভাবমুক্ত হয়ে শুনানি ও বিশ্লেষণ করলে গ্যাসের দাম বাড়বে না, বরং কমবে। ফজর আব্দুর রিপোর্ট। গ্যাস নিয়ে ব্যবসায়ীদের হতাশা কাটছেই না। প্রয়োজনীয় গ্যাসের পুরোটা কখনোই পাননি তারা। এমন প্রেক্ষাপটে নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর আগে শিল্পে 150 থেকে 178% পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। বাড়তি দাম দিলেও কাটেনি শিল্পে গ্যাস সংকট। বর্তমানে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট। ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট গ্যাস। এমন পরিস্থিতিতে আবারও সরবরাহ বাড়ানোর কথা বলেই গ্যাসের দাম 2.5 গুণ পর্যন্ত বাড়াতে চায় সরকার। এতে হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, দাম বাড়লে সংকটে পড়বে অর্থনীতি, বাড়তে পারে বেকার সমস্যাও।
এই ঘোষণার ফলে নতুন করে কোনো ইনভেস্টমেন্টে আর কেউ যাবে না। এক্সিস্টিং যারা ইন্ডাস্ট্রি আছে তারা আরো এক্সপানশনে আর যাবে না। একটা অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে, ফলে অনেকেই সেই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ছিটকে পড়ে যাবে। আমাদের এখন যে টেক্সটাইলের যে কস্টিং আমরা যে প্রোডাক্টগুলো করছি এটা দারুণভাবে ইম্প্যাক্ট করবে এবং আমরা মার্কেট হারাবো, এতে কোনো সন্দেহ নেই। দেয়ার উইল বি মোর জবলেস। আপনার কর্মসংস্থান যেখানে আমাদের তৈরি করার জন্য কিছু উদ্যোগ থাকার কথা, আমরা মনে হচ্ছে যার বিপরীত কাজ করছি। নির্বাহী আদেশে গ্যাসের দাম বাড়ানোর পরিবর্তে এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। প্রচলিত ধারণা অনুযায়ী চুলচেরা বিশ্লেষণ করেই নতুন দর ঘোষণা করবে কমিশন, কিন্তু তাতেও আস্থার সংকট কাটছে না ব্যবসায়ীদের। গণশুনানিটা ছিল লোক দেখানো, অ্যাকচুয়ালি সিদ্ধান্ত ওনারা নিয়েই রেখেছেন, তো গণশুনানি করে সেখানে সেটাকে জায়েজ করেছেন। এখন এই মুহূর্তে এলএনজির যে প্রাইস আছে বিশ্ববাজারে MMBTU $14 মতন আছে, তো সেই প্রাইস এবং আমাদের আভ্যন্তরীণ গ্যাসের প্রাইসকে যদি আমরা ওয়েটেড অ্যাভারেজ করি তাহলে আমার মনে হয় এটা 21-22 টাকার বেশি চাওয়ার কথা না। সেই ক্ষেত্রে গ্যাসের দাম আমরা এখন কমানোর পক্ষপাতী। অন্তর্বর্তী সরকার পুরো জ্বালানি খাতটিকে ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে চান বলেই জ্বালানি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ফিরিয়ে দিয়েছে। আর সে কারণে আগে থেকে অস্থির না হয়ে কমিশনের শুনানিতে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে জ্বালানি পণ্য নিয়ে সরকারের লাভ করার সুযোগ নেই বলেও মনে করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সাভারে যাত্রীবাহী দুটি বাসের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। গতরাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে 4 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হাইওয়ে থানার পুলিশ জানায়, রাত 2টার দিকে সাভার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পুলিশ টাউনের সামনে একটি চলন্ত অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এ সময় অপর আরেকটি বাস 2 গাড়িকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্স সহ 3টি গাড়িতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের 4 যাত্রী নিহত হন। পুড়ে যাওয়ায় তাদের লাশ শনাক্ত করা যায়নি। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ 4 জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এ সময় 3টি গাড়ি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। হবিগঞ্জের লাখাইয়ে জলমহল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় 3 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে মহিলা ও শিশু সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত উপজেলার সজন গ্রামে এই সংঘর্ষ চলে। এ সময় গুরুতর আহত অবস্থায় 4 জনকে সিলেট ও বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ধলাই নদীর জলমহল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাতের আঁধারে প্রায় 3 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জে 21 কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে 200 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের এক নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, জমি অধিগ্রহণ ছাড়াই মামলা হামলার ভয় দেখিয়ে জোর করে বাড়িঘর ভেঙে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ লোপাটের কৌশলের আরও একটি প্রকল্পের নাম সিরাজগঞ্জ বাগবাটি গোসাইবাড়ি সড়ক। সিরাজগঞ্জের সাথে বগুড়ার সরাসরি যোগাযোগের জন্য 21.5 কিলোমিটার দীর্ঘ ও 18 ফুট প্রশস্ত জেলা সড়ক সম্প্রসারণের কাজটি শুরু হয় 2021 সালের জুলাই মাসে, যা শেষ হবার কথা রয়েছে এবছরের জুনে। প্রকল্পের কাজ শেষ হতে মাত্র 6 মাস বাকি থাকলেও সড়কের প্রায় 10 কিলোমিটার এখনও পুরাতন অবস্থায় রয়েছে। বাকি অংশে কাজ চলছে খুবই ধীর গতিতে। জুলাই বিপ্লবের আগে
5 শতাধিক পরিবারের ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। 35 ফিটের রাস্তা স্যার পুরোটাই আমাদের বাড়ির মধ্যে এভাবে অতর্কিতভাবে ঢুকা দিছে। আর তো ভেঙে ভেঙে নিয়ে যাওয়া রাস্তা বাস্তা করতেছে, তাহলে আমি কি করে পারি? আমি অসহায় গরিব মানুষ, আমার ক্ষতিপূরণ পাওয়া নেই। 21.5 কিলোমিটার সড়ক সম্প্রসারণে দুটি প্যাকেজে ধরা হয় 117 কোটি টাকা। 94 একর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে 160 কোটি টাকা। অথচ 4.5 বছরে জমি অধিগ্রহণ ছাড়াই আংশিক কাজ করেই সিংহভাগ টাকা তুলে নেয় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আমরা সংখ্যালঘু সম্প্রদায় এইভাবে রাস্তাটা করে নিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা এই সুষ্ঠু একটা বিচার চাই। স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, এই প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণে সর্বোচ্চ ব্যয় হতো 20 থেকে 25 কোটি টাকা। সময় লাগতো মাত্র 2 বছর। অথচ অধিগ্রহণ ছাড়াই 21.5 কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হয়েছে 217 কোটি টাকা। যদি ওয়াইডেনিং করে ধরেন 10 ফিট রাস্তাকে যদি 18 ফিটে কনভার্ট করে ফেলতাম, অ্যারাউন্ড 20-22 কোটি টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। অভিযোগ ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল। এদিকে নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতারা। অন্যদিকে অর্থের অপচয় নয়, নিয়ম মেনে দ্রুত সড়কটি নির্মাণের প্রত্যাশা সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পৌষের শেষ সপ্তাহে সারা দেশে আবারও শীতের দাপট শুরু হয়েছে। একদিনের ব্যবধানে 6.4 ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহ বইছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। গত 2 দিন ধরে কুয়াশার সঙ্গে হিমশীতল ঠান্ডা বাতাস বইছে শেরপুরেও। রাতে ও ভোরে কুয়াশা বেশি থাকায় সড়ক মহাসড়কে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। দ্বীপ জেলা ভোলাতেও কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। জেলা শহরের পাশের বেড়িবাঁধ এলাকায় কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। নাটোরে নির্ধারিত সময়ের আগে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় অন্তত 50 জন যাত্রী ট্রেনে উঠতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখে তারা। গত রাত 12টার দিকে নাটোর স্টেশনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী যাত্রীরা জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি 11:59 নাটোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে না থেমেই 12টা বাজতেই স্টেশন ছেড়ে যায়। এতে অন্তত 50 জন যাত্রী ট্রেনে উঠতে ব্যর্থ হয়। অন্তত 3 মিনিট ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও 1 মিনিটের কম সময়ে ছেড়ে যাওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নামতেও পারেনি। কর্তব্যরত স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কর সংস্কারে সরকারের স্বেচ্ছাচারিতা জুলাই আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ শিল্পের ভ্যাট 5% থেকে 1 ধাপে 15% করার প্রতিবাদ জানায় এই সংগঠনটি। তাদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড IMF এর পরামর্শে কর বাড়াচ্ছে। কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে সারা দেশে হোটেল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়। রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার তাদের ব্যর্থতা ঢাকতেই জনগণের উপর বাড়তি করের বোঝা চাপাচ্ছে। অর্থ বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ 3 গুণ ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।
এছাড়া দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর বাড়তি এই করের বোঝা চাপানোটা অন্যায় ও অযৌক্তিক। তো 2 বছরের বেশি সময় ধরে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ 43টি পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিমানের টিকিট সহ অনেক পণ্য ও সেবার উপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হবে। জনজীবনের কথা চিন্তা না করে যদি শুধু IMF এর শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হচ্ছে, এটি আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক। বর্তমান দেশের অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে হঠাৎ করে ভ্যাটের হার 3 গুণ বৃদ্ধিতে আমরা আতঙ্কিত, দিশাহীন ও শঙ্কিত। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। একটি মহল নিজেদের স্বার্থে দেশ ও জাতিকে বিভক্ত করতে উঠে পড়ে লেগেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই টেকসই ও গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মামলা জটিলতা শেষ করে দ্রুতই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে তার আশা। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। পার্টেক্স খেলার খবর। বিপিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করছে রংপুর রাইডার্স। অপরদিকে টস হেরে আগে ব্যাট করছে ফরচুন বরিশাল। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে 5 ম্যাচের 5টিতে জিতেছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল একটি মাত্র ম্যাচ হেরেছে এই রংপুরের বিপক্ষে। মিরপুরের হোম অফ ক্রিকেটের প্রথম দেখায় 8 উইকেটের বড় ব্যবধানে তামিম ইকবালদের হারায় তারা। টানা 5 ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর এবং 4 ম্যাচের 3টিতে জিতে 2 নম্বরে রয়েছে বরিশাল। অ্যাথলেটিকো বিলবাওকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে 10 মিনিটেই প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেন বার্সেলোনার রাফিনহা। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের। 17 মিনিটে দলকে এগিয়ে নেন গাফি। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় হান্সি ফ্লেকের দল। বিলবাও গোলরক্ষক সিমোনের দৃঢ়তায় তা পারেনি বার্সা স্ট্রাইকাররা। এরপর দ্বিতীয়ার্ধে লামিন ইয়ামাল দলের হয়ে দ্বিতীয় আর জয়সূচক গোলটি করেন। সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে কারাবো কাপের ফাইনালের পথে এগিয়ে গেছে টটেনহাম হটস্পায়ার। প্রথমার্ধের শুরুতে গোলের সুযোগ পায় স্পায়াররা, কিন্তু লিভারপুল রক্ষণের দৃঢ়তায় গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক এলিসনের ভুলে সহজ সুযোগ পেয়ে যায় টটেনহাম। তবে পোস্ট ফাঁকা পেয়েও জালে বল পাঠাতে পারেনি পৌর। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় 86 মিনিটে টটেনহামকে এগিয়ে দেন লুকাস বার্গফাল। সেই গোল আর শোধ করতে পারেনি আর্নে স্লটের শিষ্যরা। Pedro Porro's ball is perfect. Solanke's on. Solanke's through. Solanke scores. শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের আদালত সরানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এজলাস কক্ষে আগুন, স্থগিত বিডিআর বিদ্রোহের বিচার কাজ। ষোলো বছরে বিএনপির 2276 নেতাকর্মীকে ক্রস ফায়ার ও 153 জনকে গুম। ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দায়ের, প্রধান আসামি শেখ হাসিনা। 43তম বিসিএস এ বাদ পড়া 227 জনের পুনঃ তদন্ত শেষ। ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকি সবাই নিয়োগ পাবেন, জানালেন জনপ্রশাসন সচিব। চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চারাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত।
এবং সাভারে যাত্রীবাহী দুটি বাসের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে 4 জনের মৃত্যু, অন্তত 15 জন আহত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।